হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দ্য অ্যাপোথেকারি ডায়েরিজ সিজন 1-এর 9 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। এপিসোডের একদম শুরুতেই আমরা দেখি কিছু লোক একজন ব্যক্তিকে প্রচুর পরিমাণে মদ খেতে দেখে হাসাহাসি করছে আর তাকে নিয়ে বেশ মজা উড়াচ্ছে। পরিবেশটা বেশ হালকা মেজাজের। ঠিক তখনই ওই ব্যক্তি, যার নাম কোয়েন, তার মদ শেষ হয়ে গেলে একজন কর্মচারীকে আরও মদ আনতে বলে। আর এরপরই আমরা একটা সন্দেহজনক জিনিস খেয়াল করি। ওই কর্মচারী মদের পাত্রে কিছু একটা মিশিয়ে লোকটাকে দেয় আর তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। এই দৃশ্যটা আমাদের মনে একটা প্রশ্ন তৈরি করে দেয়। ওই কর্মচারী কি মদের মধ্যে বিষ মিশিয়ে দিল, নাকি এটা সাধারণ কোনো মশকরা? এরপর সিন শিফট হয়ে আমরা গাউসুনকে দেখতে পাই, যে জিনসিকে গতকালের ঘটনা ভুলে গিয়ে কাজে মন দিতে বলছে। কিন্তু জিনসির মন তো অন্যদিকে। সে মুখে হ্যাঁ আমি জানি বললেও তার মাথায় তখন মাওমাওয়েরই চিন্তা ঘুরছে। এখানে গাউসুনের চিন্তার মাধ্যমে আমরা পুরো ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে পারি। সে ভাবছে মাস্টার জিনসি কত কষ্ট করে মাওমাওয়ের সাথে বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু যখন লেডি গিয়োকোর কাছে শুনলেন যে মাওমাও অন্য কারোর সাথে ঘুরতে গেছে, তখন তো ওনার হুশই ওড়ে গিয়েছিল। আসলে এটা একটা বড় ভুল বোঝাবুঝি ছিল। গিয়োকো পরে জিনসিকে বুঝিয়ে বলে যে মাওমাও লিহাকুকে যে টাকাটা দিয়েছিল সেটা আসলে ভার্ডিগ্রেস হাউসের একজন কোর্টিসনের অফার ছিল, যার টাকা মাওমাওই দিয়েছে। কিন্তু এই ভুল বোঝাবুঝির কারণে জিনসির মনের অবস্থা যে কতটা খারাপ হয়েছিল তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। গাউসুন এরপর কিছু কাগজ পড়তে পড়তে বিরক্ত হয়ে বলে, কিছু সরকারি অফিসার নিজেদের সুবিধার জন্য বিল পাশ করানোর চেষ্টা করছে, আর মাস্টারের ওপর এইসব ফালতু কাজের জন্য চাপ বাড়ছে। এরপর সিন বদলে আমরা সন্ধ্যা দৃশ্য দেখি। একজন লোক দৌড়ে এসে জিনসিকে খবর দেয় যে স্যার, কোয়েন আর বেঁচে নেই। খবরটা শুনে জিনসি একেবারে চমকে যায়, তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। কোয়েন যে সেই ব্যক্তি যাকে আমরা শুরুতে মদ খেতে দেখেছিলাম। জিনসি এক মুহূর্ত দেরি না করে গাউসুনকে সাথে নিয়ে কোয়েনের মৃতদেহ দেখতে বেরিয়ে পড়ে। পরদিন সকালে জিনসি গিয়োকুওকে স্যার কোয়েনের মৃত্যুর ব্যাপারে জানাচ্ছিল। মাওমাও পাশে দাঁড়িয়ে সব শুনছিল। মাওমাও মনে মনে ভাবে, একজন 50 হাই র্যাঙ্কিং অফিসার অতিরিক্ত মদ্যপানে মারা গেলেন, এটা তো নিজের পায়ে নিজে কুড়ুল মারার মতো ব্যাপার। তার বিশ্লেষণী মন এখনই বলে দিচ্ছে যে ব্যাপারটা এতটাও সহজ নয়। আর মাওমাও যা ভেবেছিল ঠিক তাই হলো। জিনসি সরাসরি তাকে জিজ্ঞেস করে, তোমারও কি তাই মনে হয় স্যার কোয়েনের মৃত্যু কি সত্যি শুধু মদ খাওয়ার কারণে হয়েছে? এরপর আমরা মাওমাওকে জিনসির অফিসে দেখতে পাই। মাওমাও প্রথমে অতিরিক্ত মদ্যপানের ক্ষতিকারক দিকগুলো ব্যাখ্যা করে, কিন্তু জিনসি বলে, আমি শুনেছি উনি পার্টিতে অনেক বেশি মদ খেয়েছিলেন, কিন্তু স্যার কোয়েন একজন অভিজ্ঞ যোদ্ধা ছিলেন, তিনি এতটা মদ সহজেই সামলাতে পারতেন। আমার বিশ্বাস হচ্ছে না যে শুধু মদ খেয়ে তিনি মারা গেছেন। মাওমাও মনে মনে ভাবে, মৃত ব্যক্তি একজন দক্ষ যোদ্ধা যিনি মদের পুরো জার শেষ করে দিতে পারতেন, তার মানে মৃত্যুর কারণটা অন্য কিছু। ঠিক তখনই জিনসি পার্টি থেকে আনা সেই মদটাই মাওমাওকে টেস্ট করতে দেয়। আর মদ দেখে মাওমাওয়ের মুখে যে কি পরিমাণ আনন্দ ফুটে ওঠে তা তো তোমরা বুঝতেই পারছো। জিনসি জানায় যে যে পাত্রে কোয়েন মদ খাচ্ছিল সেটা ভেঙে গেছে আর বাকি মদও নষ্ট হয়ে গেছে। মাওমাও মদটা শুকে এক চুমুক খেয়েই বলে, স্বাদটা কেমন যেন মাটি মাটি আর নোনতা। জিনসি জানায় যে কোয়েনের এই ধরনের মদই পছন্দ ছিল, কিন্তু অদ্ভুতভাবে তিনি সেদিন পার্টিতে মাংস বা সৈন্ধব লবণ কিছুই খাননি। আগে তিনি নোনতা খাবার পছন্দ করতেন না, কিন্তু হঠাৎ করেই মিষ্টি খাওয়া শুরু করেছিলেন। মাওমাও মজা করে বলে, এভাবে খেলে তো ডায়াবেটিস হয়ে যাবে। জিনসি বলে, আমি আমার পুরনো স্মৃতি মনে করছি, তুমি সত্যিটা বলে সেটা নষ্ট করো না তো। আর তুমি এটা কি করছো, আরো পান করতে চাও নাকি? তখন মাওমাও মদটা পান করে বলে, ওই পার্টিতে কি লবণ ছিল? জিনসি বলে, হ্যাঁ, ওখানে সৈন্ধব লবণের সাথে কেক আর শুকনো মাংসও ছিল, তোমার কি ওগুলো লাগবে? এটা দেখে জিনসি বাদে, ও তাহলে এটা পুরোটা পান করার জন্যই এই নাটক করছিল। তখন মাওমাও বলে, তুমি কি আমার জন্য ওই পাত্রটা আনতে পারো? জিনসি বলে, ওটা তো ভেঙে গেছে, কিন্তু তোমার যদি লাগে তাহলে আমি নিয়ে আসবো। জিনসির কথা শেষ হতেই মাওমাও মদটা পান করে বলে, আমার আরো একটা জিনিস সম্পর্কে জানতে হবে। পরদিন সকালে গাউসুন মাওমাওয়ের হাতে কোয়েনের লাইফস্টাইল রিপোর্ট তুলে দেয়, যেটা সম্পর্কে মাওমাও জানতে চেয়েছিল। এরপর জিনসি ভাঙা পাত্রটা নিয়ে আসে। মাওমাও ওটা দেখে নিজে আঙুল দিয়ে ঘুষে চেখে নেয়। এটা দেখে জিনসি আর গাউসুন ঘাবড়ে গিয়ে বলে, এতে তোমার কোনো ক্ষতি হবে না তো? মামাও বলে, এতে কোনো বিষ নেই। এই বলেই মাওমাও পাত্রটার একটা টুকরো নিয়ে আগুনে পুড়িয়ে ফেলে। জিনসি দেখতে পায় যে পাত্রটা থেকে লবণ বেরিয়ে আসছে। ঠিক তখনই মাওমাও বলে, তুমি বলেছিলে যে কোয়েন হঠাৎ করে মিষ্টি খাওয়া শুরু করেছিলেন, আর সেই দিন থেকে উনি আর মিষ্টি খাননি, কিন্তু এই পাত্রে অনেকটা লবণ মেশানো হয়েছিল, যা শুকিয়ে যাওয়ার পর ক্রিস্টাল হয়ে গেছে। আর তুমি তো জানোই অতিরিক্ত লবণ শরীরের জন্য কতটা ক্ষতিকর। উনি যতটা মদ আর যতটা লবণ পান করেছেন সেটাই ওনার মৃত্যুর কারণ। জিনসি বলে,
তবে এতটা নোনতা মদ পান করার সময় ওনার তো ওয়ার্কারকে বলা উচিত ছিল। মাও মাও বলে উনি বুঝতে পারেননি, তুমি একবার ওনার জীবনযাত্রার রিপোর্টটা দেখো। তখন জিনসি রিপোর্টটা পড়তে শুরু করে আর মাও মাও বলতে থাকে, এই রিপোর্ট অনুযায়ী কুইন নোনতা জিনিস খাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন। উনি অনেক বছর আগে নিজের স্ত্রীকে হারান আর স্ত্রীর মৃত্যুর পর মহামারীর কারণে নিজের ছেলেকেও হারান। সেই দুর্ঘটনার পর থেকে উনি নিজের পুরোটা সময় কাজেই কাটাতেন। যে জিনিসটা থেকে উনি আনন্দ পেতেন তা হলো মদ আর মিষ্টি। এরপর মাও মাও একটা স্বাদের অনুভূতি নষ্ট করে দেওয়া একটা রোগের ব্যাপারে বলে। এইসব শুনে জিনসি বলে, কিন্তু পাত্রে লবণটাকে মেশালো কে? মাও মাও বলে, সেটা বলা মুশকিল, কিন্তু কালকের মদে লবণ ছিল, তার মানে লবণটা ওখানে কারো সাহায্যে রাখা হয়েছিল। এইটুকু বলে মাও মাও মনে মনে ভাবে, খুব সম্ভবত পার্টিতে কেউ মজা করার জন্যই তার পানীয়ে লবণ মিশিয়েছিল, কারণ সে মিষ্টি মদ পছন্দ করতো না। কিন্তু কোয়েন স্বাদ না পাওয়ায় সে কোনো অভিযোগ না করে মদটা খেতেই থাকে, আর ওরাও মজা পেয়ে আরো লবণ মেশাতে থাকে। তারা ভেবেছিল কোয়েন ব্যাপারটা বুঝতে পারবে, কিন্তু ওরা যা ভেবেছিল তা হয়নি। জিনসি ইশারায় সবটা বুঝে যায় এবং গাউসুনকে কানের কাছে কিছু বলে সেখান থেকে পাঠিয়ে দেয়, সম্ভবত ওই লোকগুলোকে ধরতে। মাও মাও ভাবে সে ইশারায় অপরাধীর কথা বলে দিয়েছে, কিন্তু সরাসরি কাউকে শাস্তি দেওয়ার দায়িত্ব সে নিতে চায় না। মাও মাওয়ের ভাবনার মাঝেই জিনসি এইসব জানানোর জন্য তাকে ধন্যবাদ জানায়। মাও মাও জিনসির দিকে তাকিয়ে ভাবে, ওকে এখন বেশ দুঃখী লাগছে। তাহলে কি কোয়েন সত্যিই খুব ভালো মানুষ ছিলেন? জিনসি জানায় যে তার ছোটবেলায় কোয়েন ওনার অনেক সাহায্য করেছিলেন, তিনি তার একজন পথপ্রদর্শক ছিলেন। এই মুহূর্তে জিনসিকে খুব মানবিক আর সাধারণ একজন মানুষের মতো লাগে। ঠিক সেই সময় জিনসি মাও মাওকে সাহায্য করার জন্য কালকের মদের বদলে আরো ভালো কোয়ালিটির মদ উপহার দেয়, যেটা দেখে মাও মাও তো মহা খুশি। জিনসি তাকে বাইরে খোলা জায়গায় মদ খেতে বারণ করে। ঠিক তখনই জিনসি তার কাছে এগিয়ে আসে, যা দেখে মাও মাও একটু ঘাবড়ে যায়। জিনসি বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুশি হওনি। তো মাও মাও বলে, আমার মনে হয় তোমার এখন কাজে যাওয়া উচিত। এইটুকু বলেই সে জিনসিকে দেখে ভাবে এ নির্ঘাত কাজে ফাঁকি দিচ্ছে। তখন মাও মাও বলে, তোমার কাজগুলো পাহাড় সমান হয়ে যাওয়ার আগে শেষ করে নেওয়া উচিত। জিনসি বলে, আমি খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করছি। মাও মাও বলে, কি এমন কাজ? জিনসি মজা করে বলে যে সে 20 বছরের কম বয়সীদের জন্য মদ নিষিদ্ধ করার বিল আনছে, যাতে তরুণদের নেশাগ্রস্ত হওয়া থেকে আটকানো যায়। এই কথা শুনে তো মাও মাওয়ের প্রায় হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। সে জিনসিকে বিলটা পাশ না করার জন্য অনুরোধ করতে থাকে। জিনসি মাও মাওয়ের মুখের অবস্থা দেখে মুচকি হেসে বলে, এটা তো আমার হাতে নেই। এরপরই সিন বদলে যায় আর আমরা একটা শকিং দৃশ্য দেখি। একটি মেয়ের লাশ পরীক্ষার জলে ভাসছে। ঠিক সেই সময় অন্যদিকে ডাক্তার আর মাও মাও খবরটা পেয়ে যায় আর তারা মেয়েটির লোকেশনে পৌঁছে যায়। তখনই আমরা ডাক্তারকে দেখি যে মেয়েটিকে দেখে পিছিয়ে যায়। মাও মাও গার্ডকে জিজ্ঞেস করে, তোমরা লাশটা কোথায় পেয়েছো? গার্ড বলে, ও এখানকার একজন পরিচারিকা, ওর লাশটা আমরা খাদের পাশে ঝিলে ভাসতে দেখেছি। মাও মাও বলে, ও এই জন্যই ডাক্তারকে ডাকতে এসেছিল। কিন্তু এই ডাক্তারের তো ভয়েই অবস্থা খারাপ। ডাক্তার ভয়ে কাঁপতে কাঁপতে মাও মাওকে সাহায্য করতে বলে, কিন্তু মাও মাও বলে, আমার বাবা আমাকে মৃতদেহ ছুঁতে বারণ করেছেন, তাই আমি সাহায্য করতে পারবো না। ঠিক তখনই জিনসি এসে জিজ্ঞেস করে, কারণটা কি? তুমি কি মৃতদেহ ঘৃণা করো? মাও মাও তার স্বভাবসুলভ রহস্যময় ভঙ্গিতে উত্তর দেয়, কারণ মানুষের মৃতদেহ পরীক্ষা নিরীক্ষা এবং ভক্ষণের কাজে লাগতে পারে। জিনসি তার কথার আসল অর্থ না বুঝলেও ডাক্তারকে শরীর পরীক্ষা করার নির্দেশ দেয়। ডাক্তার ভয়ে ভয়ে লাশের মুখ থেকে কাপড় সরায় আর ভয়ে চিৎকার করে ওঠে। মাও মাও বিরক্ত হয়ে ভাবে, ভীতু একটা। আর এই বলেই সে নিজে লাশটাকে খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে আর জিনসি মনোযোগ দিয়ে মাও মাওকে দেখতে থাকে। পরের দৃশ্যে জিনসি জানায়, সবাই বলছে মেয়েটি পাঁচিল টপকে জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। মাও মাও বলে, এটা আত্মহত্যা হতে পারে না, এখানকার দেয়াল বেয়ে একা ওঠা সম্ভব নয়। ফুইওর ঘটনার সময় আমি দেখেছিলাম, সেখানে ওঠার জন্য ইটের ব্যবস্থা ছিল, কিন্তু এখানে তেমন কিছু নেই। সে আরো যোগ করে, তাছাড়া মেয়েটির পা বাঁধা ছিল। এখানে অ্যানিমেতে প্রাচীন চীনের ফুট বাইন্ডিং প্রথার কথা বলা হয়েছে, যেখানে ছোট পাকে সৌন্দর্যের প্রতীক মনে করা হতো। এমন পা নিয়ে দেয়াল টপকানো প্রায় অসম্ভব। সবচেয়ে বড় প্রমাণ হিসেবে মাও মাও বলে, আমি ওর আঙুল দেখেছি, তার আঙুলগুলো লাল হয়েছিল। নখের সাহায্যে সে হয়তো দেয়াল আঁকড়ে বাঁচার চেষ্টা করেছিল, এর মানে জলে পড়ার সময় সে জীবিত ছিল। মাও মাও এরপর একা দাঁড়িয়ে ভাবতে থাকে, আমি আত্মহত্যাকে ঘৃণা করি, কিন্তু কেউ যদি আমাকে মেরে ফেলে আমি তাকেও ঘৃণা করব, কারণ আমার মৃত্যুর সাথে সাথে আমার ড্রাগস আর বিষ নিয়ে গবেষণার স্বপ্ন শেষ হয়ে যাবে। জিনসি এসে জিজ্ঞেস করে,
কি ভাবছো? মাও মাও বলে, আমি ভাবছি নিজেকে মারার জন্য কোন বিষটা ব্যবহার করতে পারি। জিনসি চমকে গিয়ে বলে, তুমি কি নিজেকে মারার কথা ভাবছো? মাও মাও বলে, একদমই না, কিন্তু কেউ জানে না যে সে কবে, কোথায়, কিভাবে মারা যাবে। তাই এই পরিচারিকার মৃত্যুর কারণটাও একদম মাস্টার কোয়েনের মতো, যা হওয়ার তা তো হবেই, কেউ আটকাতে পারে না। এইটুকু বলে মাও মাও তার পুরনো আর নতুন স্মৃতিগুলো মনে করার পর জিনসিকে একটা সাংঘাতিক প্রশ্ন করে বসে, যদি আপনাকে আমাকে মেরে ফেলার আদেশ দেওয়া হয় তাহলে আপনি আমার জন্য কোন বিষটা বেছে নেবেন? জিনসি এই কথা শুনে হতবাক হয়ে যায়। সে বলে, আমি স্বপ্নেও এমন কথা ভাবতে পারি না। কিন্তু মাও মাও থামে না। সে বলে, আমি একটা ভুল করেছি আর আপনি অনুমতি দিয়েছেন, তার মানে আসল দোষী তো আপনি। এটা করতে পারা বা না পারার প্রশ্ন নয়, এটা ক্ষমতার প্রশ্ন। মাও মাও আসলে এখানে ক্ষমতার অপব্যবহার আর দায়িত্ব নিয়ে একটা গভীর প্রশ্ন তুলে দিয়েছে। সে পরোক্ষভাবে জিনসিকে বোঝাতে চাইছে যে এই পরিচারিকার মৃত্যুর পেছনে এমন কেউ আছে যার হাতে ক্ষমতা আছে, যে আদেশ দিতে পারে। এই কথা শুনে জিনসি শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে, আর মাও মাও ভাবে, আমি কি একটু বেশি বলে ফেললাম? এইটুকু বলে মাও মাও আবার বলে, আমাকে যদি ফাঁসি বা শিরচ্ছেদের সাজা দেওয়া হয় তাহলেও আমি আপনার নামে কারোর কাছে নালিশ করব না। জিনসি বলে, তোমার হয়েছেটা কি? তুমি এমন কথা কেন বলছো? মাও মাও বলে, কারণ আমি একজন সাধারণ মানুষ যার জীবন একটা ছোট ভুলের জন্য কেড়ে নেওয়া হয়। জিনসি বলে, আমি এমনটা কখনোই করতে পারবো না। মাও মাও বলে, এটা করা বা না করার কথা নয়, এটা পারবো না বা পারবোর কথা। এইটুকু বলে মাও মাও ভাবে, হয়তো আমি একটু বেশিই বলে ফেলেছি, আর এই বলেই মাও মাও সেখান থেকে চলে যায়। জিনসি মাও মাওয়ের সব কথা শুনে গভীর চিন্তায় ডুবে যায়। এরপর মাও মাও আমাদের জানায়, কিছুদিন পর আমি একটা গুজব শুনতে পেলাম যে পরিচারিকা মারা গেছে সে গার্ডেন পার্টিতে উপস্থিত ছিল যেখানে বিষ দেওয়া হয়েছিল। ওরা ওই পরিচারিকার কাছ থেকে কিছু জিনিস পেয়েছে আর কেসটাকে আত্মহত্যা বলে বন্ধ করে দিয়েছে। যাই হোক, এরপর সিন শিফট হয় আর আমরা জিনসিকে দেখি। 2 মাস কেটে গেছে। সে গাওসুনকে জিজ্ঞেস করে, আমি তোমাকে পোড়া হাতের এক ব্যক্তিকে খুঁজতে বলেছিলাম, সে কে? গাওসুন জানায়, রিপোর্ট অনুযায়ী ইনি একজন উচ্চ পদস্থ মহিলা, গার্নেট প্যাভিলিয়নের ফেংমেন। জিনসি নামটা শুনে গাওসুনকে যেতে বলে আর একা একা বিড়বিড় করে, লেডি আডু আর তার প্রধান পরিচারিকা ফেংমেন। আর এই শেষ দৃশ্যটা আমাদের একটা বিশাল ক্লিফ হ্যাঙ্গারে রেখে যায়। লেডি আডুর পরিচারিকার হাত পোড়া কেন? তার সাথে কি বিষাক্ত সুপের ঘটনার কোনো যোগ আছে, নাকি এই নতুন মৃত্যুর পেছনেও তার হাত আছে? সব রহস্যের জট খুলবে পরের এপিসোডে। আর এরই সাথে আমাদের আজকের এপিসোড এক্সপ্লেনেশন এখানেই শেষ হচ্ছে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। জিনসি আর মাও মাওয়ের এই কেমিস্ট্রি আর মাও মাওয়ের বুদ্ধিমত্তা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার এন্ড গুড বাই।